কোনো বাঙালি হিন্দুর কোনো সমস্যা হবে না। যে হিন্দুদেরই দুর্ভোগ হতে চলেছে। আসাম বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ধরে দিতে পারলেই 500 টাকা পুরস্কার। বাংলাদেশিদের স্বপ্ন দেখেন, রোহিঙ্গার স্বপ্ন দেখেন। আমার মনে হয় এই মুহূর্তে ওনার রোহিঙ্গা ফোবিয়া বলে কোনো একটা অসুখে উনি ভুগছেন, অসুস্থ। মানে পুরোটাই ভোটের আগে লুটে পুটে খাওয়া মা, আই মা সবাই মিলে লুটে পুটে খায়। একদিকে মতুয়াদেরকে বিপদে ফেলছে, ভুল বোঝাচ্ছে, একজনকেও নাগরিকত্ব দিতে পারেনি, মতুয়া কার্ড দিয়েছে, এখন আবার পয়সা নিয়ে সিএ দেবো বলছে। সেই মতুয়া কার্ড নিয়ে গিয়ে দিল্লিতে গিয়ে মার খাচ্ছে আকাইপুরের মতুয়া শ্রমিক ভাই বোনেরা। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। 52 জন বিএলও বিহারের জেলে আছে, এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন। এসআইআর কে করছে তার মানে প্রমাণ হয়ে গেল। তার মানে শুভেন্দু অধিকারীর কথাই এসআইআর হচ্ছে। জ্ঞানেশ কুমারকে জবাব দিতে হবে। আমি তৃণমূলের অফিসিয়াল স্পোক্স পার্সন হিসাবে দাবি জানালাম, জ্ঞানেশ কুমারকে জবাব দিতে হবে যে শুভেন্দু অধিকারীর কথাই আপনি চলেন কিনা। আপনি কি শুভেন্দু অধিকারীকে রিপোর্ট করেন? যদি না করেন তাহলে শুভেন্দু অধিকারী কি করে বলতে পারেন বিএলওদের জেলে পাঠাবো? আইনজীবী কৌস্তব বাগচি বলছেন যে হিন্দু বাঙালিদের কোনো সমস্যা নেই, শুধু শুধু ভয় দেখানো হচ্ছে। প্রদীপ কর, ক্ষিতীশ মজুমদার এরা কোন সম্প্রদায়ের মানুষ, মানে কোন ধর্মের মানুষ আমি জানি না। আর কে বলেছে বললে? কৌস্তব বাগচি। কোন কৌস্তব বাগচি? তিনি কে? আইনজীবী, হাইকোর্টের বিজেপি নেতা। আইনজীবী? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওই যাকে কোর্টে একবার ধমক দিয়ে বলেছিলেন যে এটা পাড়ার রোয়াক নয়, এখানে বসে আড্ডা দেওয়া যাক, এখানে সুপ্রিম কোর্ট ভদ্রভাবে আগে কথা বলতে শিখুন, সে তার কথা বলছেন তো? ওরে বাবারে, তিনি তো মানে মিডিয়া তৈরি করা নেতা। একটা মিডিয়া থেকে নেতা বানিয়ে দিল, তারপরে তিনি মাথা চুল টুল কেটে রাজনৈতিক লড়াই করতে গেলে এ তো সেই চাণক্য বলেছিল, আর চাণক্যর পরে কৌস্তব বাগচি। ব্যাপারটা একই রকম হলো, শুধু পার্থক্য একটাই, সেটা আর বললাম না। কিন্তু বক্তব্য হচ্ছে যে এসআইআর করে, আমি তো বারবার বলছি যে হিন্দুদেরই দুর্ভোগ হতে চলেছে। আসামেও এরা এক কথা বলেছিল। আসামে 19 লক্ষর মধ্যে হিন্দু বাঙালি কত লক্ষ ছিল? 13 লক্ষ ছিল। অর্থাৎ হিন্দুরাই আসলে দুর্ভোগে পড়েছে। আমার কাছে ভিডিও আছে, আমি দু একটা ভিডিও দেখাবো তোমাকে। আমি ভিডিওগুলো দেখাচ্ছি, কালকের একটা চ্যানেলে দেখিয়েছি। বনগাঁ লোকসভার অন্তর্গত, যেখানে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, ওখানকার সাংসদ, নির্বাচিত সাংসদ, তার ওখানের মানুষ এসআইআর সম্পর্কে কি বলছেন, যারা দীর্ঘদিন ওখানে বাস করছেন। আমি ভিডিও দেখাচ্ছি, তুমি ভিডিও এই আমার ইন্টারভিউয়ের সঙ্গে ভিডিও জুড়ে দিতে পারো। তারা পরিষ্কার বলছেন আমরা এসআইআরে ভয় পাচ্ছি। কেন ওখানকার শান্তনু ঠাকুর বা বিজেপির নেতৃত্ব যেতে পারছেন না? বনগাঁ লোকসভার অন্তর্গত 7টা বিধানসভার মধ্যে তো বেশিরভাগ বিধানসভায় হচ্ছে বিজেপির বিধায়ক আছেন, তারা যেতে পারছেন না কেন? আগামী দিনে এই বিজেপির নেতারা ঢুকতে পারবে না, কারণ ওনাদের কারণে যে ভীতির সঞ্চার হয়েছে, ভয়ের সঞ্চার হয়েছে। এখন শান্তনু ঠাকুর নাকি বলেছেন, শুনলাম, আমি জানি না, উনি বলেছেন শুনলাম যে ঠিক আছে, একবার ভোট দিতে পারবে না বা দুবার ভোট দিতে পারবে না, কিন্তু সিএ করে নামটা উঠে যাক। কেন? জমিদারি হচ্ছে, ভোট দিতে পারবে না কেন? তোমার কথা মতো ভোট দিতে পারবে না। সিএ কতটা, 5 বছরে কটা লোককে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দিতে পেরেছো? আমি প্রশ্ন তুলছি, এই প্রশ্নের উত্তর দিতে হবে তো। গত 5 বছরে নাগরিকত্ব কতজনকে দেওয়া গেছে? কেন দেওয়া যায়নি এখনো অব্দি দেওয়া না গেলে? ভোটের সময় নাটক, এই নাটক বন্ধ করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। পার্থক্যটা দেখো, কালকে আমাদের দলের পক্ষ থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত স্তরের কর্মীদেরকে নির্দেশ দিয়ে দিয়েছেন, আমরা প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে ক্যাম্প করছি। এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, কে বিজেপির ভোটার, সিপিএম এর ভোটার, কংগ্রেসের ভোটার, তৃণমূল ভোটার দেখার দরকার নেই। কোনো মানুষের যাতে অসুবিধা না হয়, প্রত্যেকটা বৈধ ভোটার যাতে কাগজপত্র দেখিয়ে সঠিকভাবে তাদের নাম তুলতে পারেন, তার জন্য ক্যাম্পে আমাদের 24 ঘন্টা, মানে 24 ঘন্টা বলতে যতক্ষণ ওয়ার্কিং আওয়ার, সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি, যতদিন এসআইআর চলবে ততদিন আমাদের ক্যাম্প চলবে। কিন্তু শুভেন্দু অধিকারী বলেছে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম হলে যদি ধরিয়ে দিতে পারেন 500 টাকা প্রাইজ দেবে। শুভেন্দু অধিকারী আগে নিজে কিছু একটা করুন। উনি কি করেন কি বলেন বুঝতে পারেন না। দুদিন আগে বললেন যে মুসলিম ভোট চায় না, আমি বলিনি তো, ভয় পেয়েছেন এবার। বলছে আমি মুসলিম ভোট চাই না বলিনি, আমি বলেছি বাংলাদেশি মুসলিম ভোট চায় না। উনি তো বাংলাদেশিদের স্বপ্ন দেখেন, রোহিঙ্গার স্বপ্ন দেখেন। আমার মনে হয় এই মুহূর্তে ওনার রোহিঙ্গা ফোবিয়া বলে কোনো একটা অসুখে উনি ভুগছেন, অসুস্থ। না হলে যাদের অস্তিত্বই নেই, বাংলায় কোথায় রোহিঙ্গা? আমি তো আগে তোমাদেরকে বলেছি, তুমি তো কিছু আবার ইন্টারভিউ জিজ্ঞেস করেছিলে লোকজনকে যে একটা রোহিঙ্গা দেখেছেন। একই প্রশ্ন আমি বলছি শুভেন্দুবাবুকে। শুভেন্দুবাবুর কাছে এত তথ্য আছে, 1,20,00,000 রোহিঙ্গা উনি জন্ম দিয়েছেন। আসল রোহিঙ্গা 19 লক্ষ ইউএন বলছে, বাকি তার মানে 1,01,00,000 উনি জন্ম দিয়েছেন কোথাও থেকে। সেই 1,01,00,000 যে বাস্তবতা নেই, ভিত্তি নেই, তাকে কেন্দ্র করে বাংলায় ছড়িয়ে বেড়াচ্ছেন। তাহলে সেই রোহিঙ্গাদের 1,20,00,000 লাগবে না, একটা রোহিঙ্গাকে উনি তুলে রাজ্য পুলিশের হাতে ধরিয়ে দিন,
বামেদের বুদ্ধিজীবী ডাক্তার নারায়ণ ব্যানার্জি তিনি বিভিন্ন সময় বামপন্থীদের হয়ে কথা বলতে, বা আমরা দেখেছি যাদবপুরে বামেদের প্রার্থী সৃজন ভট্টাচার্য তার হয়ে তিনি প্রকাশ্যে প্রচার করেছেন। আপনার নারায়ণ ব্যানার্জি বলছে এসআইআর দরকার, কারণ ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। এসআইআর করা হচ্ছে, এটা একদম দরকার। ডেমোগ্রাফি মুসলিম অধ্যুষিত এলাকার অন্তত মুর্শিদাবাদ, মালদা এবং দক্ষিণ 24 পরগনা অসম্ভবভাবে বেড়ে গেছে। আমার লজ্জা হয় যে এই সমস্ত লোকও নিজেদেরকে বামপন্থী টামপন্থী বলেন। বামপন্থী ব্যাপারটা এত সহজ কিনা। আপনি এক কাজ করুন, তুমি গিয়ে এই প্রশ্নটা মোহাম্মদ সেলিম সাহেবকে করো। আমি ওনার থেকে শুনতে চাই যে উনিও কি মনে করেন যে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে এবং মোল্লারা বাংলা দখল করে নিয়েছে। এই যে রামবামের রাজনীতি, আর কি নারায়ণ ব্যানার্জি নাকি বললেন বিরাট বামপন্থী, বামপন্থীদের বেসিক যে জায়গা শ্রেণী রাজনীতি নিয়ে ওনার কি বক্তব্য। উনি তো কোথাও বোধহয় একটা প্রাইভেট হসপিটালে প্রচুর টাকা ফিজ নিয়ে ডাক্তারি করেন, বোধহয় গভর্নমেন্ট ডাক্তারি করেন না কেন, ফ্রিতে চিকিৎসা করেন না কেন। পাবলিক হেলথ কেয়ার সম্পর্কে ওনার কি আইডিয়া, পাবলিক হেলথ কেয়ারের সঙ্গে উনি কতটা যুক্ত। বামপন্থীদের বেসিক, বামপন্থার বেসিক হচ্ছে শ্রেণী রাজনীতি। সেই অর্থনৈতিকভাবে শ্রেণী রাজনীতি মানে অর্থনৈতিক শ্রেণী রাজনীতি। সেই শ্রেণী রাজনীতিতে উনি একটা প্রাইভেট হসপিটালে শুধু প্র্যাকটিস করেন তাই না, বোধহয় নার্সিংহোমও থেকে থাকবে, আমি যত শুনে টুনেছিলাম। না থাকলে মাফ করবেন, আপনারা আবার কথায় কথায় তো কেস দেন, আপনাদের কেস আছে অনেক, মানে উকিল আছে সূত্র। আচ্ছা, উনি যেমন সূত্র মারফত আর্জি করে বিভিন্ন কথা বলেছিলেন, তারপরে আবার আমাদেরই নেতৃত্বের কাছে গিয়ে চা খেয়ে এসছেন। তো ওনার সম্পর্কে যত কম কথা বলা যায় ভালো। কিন্তু আমার যেটা কষ্টের জায়গা, যে একজন বামপন্থী বলে নিজেকে পরিচয় দিয়ে আদ্যপ্রান্ত বিজেপির কথাটা মুখে বসিয়ে দেওয়া, এদের লজ্জা হওয়া উচিত। আর যারা বামপন্থী বলে যাদের সঙ্গে ঘোরে এদেরকে তো তাড়িয়ে দেওয়া উচিত। আপনাদের সর্বভারতীয় যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজ থেকে পোস্ট করা হয়েছে যে মাত্র 800 টাকায় নাগরিকত্ব, মানে সিএর যে ক্যাম্প করেছে শান্তনু ঠাকুর বা তার নেতৃত্বে 20 টাকা করে ফর্মের জন্য নেওয়া হচ্ছে এবং জমা দেওয়ার সময় নাকি 800 টাকা লাগছে। তো নাগরিকত্বের নামে মতুয়া সমাজের এই আশা ভরসা নিয়ে খেলা করছে বিজেপি, আপনাদের দলের একজন মুখপাত্র বা নেতা সুদীপ রাহা দাবি করেছে। না, সুদীপ কি বলেছে আমি বলতে পারবো না। সুদীপ ছাত্র রাজনীতি করে, আমার থেকে জুনিয়র, কিন্তু সুদীপের প্রতিক্রিয়া আমি দিচ্ছি না। কিন্তু আমি যেটা বলছি যে এই মতুয়া রাজনীতি আমি যথেষ্ট ওয়াকিবহাল। মতুয়া গড়ে কি হচ্ছে না হচ্ছে প্রতিনিয়ত আমি যোগাযোগ রাখি। আজকেও কিছুক্ষণ আগেও কথা হলো। বক্তব্যটা হচ্ছে যে শান্তনু ঠাকুর কিসের ভিত্তিতে সিএ ক্যাম্প খুলেছেন, আমার প্রশ্ন। একটা বিজেপির নেতা হিসাবে সিএ এর ক্যাম্প উনি খুলতে পারেন? সিএ দেওয়ার ক্ষমতা কোনো বিজেপি নেতৃত্বর আছে? এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে কাউকে নাগরিকত্ব দেওয়া হবে না, এটা তাদের আওতাধীন। এটা কি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন ক্যাম্প? আমরা নোটিফিকেশন দেখিনি। ভারতের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অনুযায়ী সেই নোটিফিকেশনের কপি রাজ্য সরকারের কাছে আসবে, আমরা দেখিনি। তার মানে পুরোটাই ভোটের আগে লুটে পুটে খাওয়া মা সবাই মিলে লুটে পুটে খায়। একদিকে মতুয়াদেরকে বিপদে ফেলছে, ভুল বোঝাচ্ছে, একজনকেও নাগরিকত্ব দিতে পারেনি, মতুয়া কার্ড দিয়েছে, এখন আবার পয়সা নিয়ে সিএ দেবো বলছে। সেই মতুয়া কার্ড নিয়ে গিয়ে দিল্লিতে গিয়ে মার খাচ্ছে আকাইপুরের মতুয়া শ্রমিক ভাই বোনেরা। এই তো অবস্থা। শান্তনু ঠাকুরকে আগামী দিনে জবাব দিতে হবে। শুভেন্দু অধিকারী তো বলছেন বিএলওদের জেলে পাঠাবো, হুমকি দিচ্ছেন রীতিমতো। কে শুভেন্দু অধিকারী? উনি প্রধানমন্ত্রী, উনি সরকার, উনি রাষ্ট্রপতি, উনি নির্বাচন কমিশন, উনি সংবিধান, উনি জেলে পাঠাবেন? এসআইআর কে করছে? তার মানে প্রমাণ হয়ে গেল, তার মানে শুভেন্দু অধিকারীর কথাই এসআইআর হচ্ছে। জ্ঞানেশ কুমারকে জবাব দিতে হবে। আমি তৃণমূলের অফিসিয়াল স্পোক্স পার্সন হিসাবে দাবি জানালাম, জ্ঞানেশ কুমারকে জবাব দিতে হবে যে শুভেন্দু অধিকারীর কথাই আপনি চলেন কিনা। আপনি কি শুভেন্দু অধিকারীকে রিপোর্ট করেন? যদি না করেন তাহলে শুভেন্দু অধিকারী কি করে বলতে পারেন বিএলওদের জেলে পাঠাবো? যদি কোনো সমস্যা হয় উনি জানাতে পারেন। নিশ্চয়ই রাজনৈতিক একজন প্রতিনিধি, একজন বিধায়ক বা ইভেন কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে উনি নির্বাচন কমিশনকে জানাতে পারেন। উনি জেলে ঢোকাবেন? উনি জেলে ঢোকানোর কে? কোন হরিদাস যে উনি জেলে ঢোকাবেন? আমার প্রশ্ন, তার মানে হয় দুটো সম্ভাবনা, হয় শুভেন্দুবাবু নিজেকে সরকার ভাবছেন সংবিধানের ঊর্ধ্বে উঠে, ওনার মানসিকভাবে আমার মনে হয় চিকিৎসার প্রয়োজন আছে, আর না হলে জ্ঞানেশ কুমারকে জবাব দিতে হবে যে উনি শুভেন্দু অধিকারীকে রিপোর্ট করেন কিনা, শুভেন্দু অধিকারীর কথাতেই এসআইআরটা হচ্ছে কিনা। তিলোত্তমা মজুমদার নিজেকে বামপন্থী বলে দাবি করত, একজন শিক্ষিত এবং বুদ্ধিজীবী মহিলা বলে অনেকেই বলছেন। তিনি একটি টিভি চ্যানেলে গিয়ে প্রকাশ্যে বলছেন মুসলিমরা সারা বিশ্বে সন্ত্রাস সৃষ্টি করছে। এই বুদ্ধিজীবী নিয়ে আমার সমস্যা আছে। কিসের বুদ্ধিজীবী? কে বলেছে বুদ্ধিজীবী? কোনো একটা চ্যানেল বুদ্ধিজীবী বললেই বুদ্ধিজীবী হয়ে যায়? বুদ্ধিজীবী মানেটা কি? বুদ্ধিজীবী হিসাবে যাদের দাগানো হচ্ছে, খুব মানে অহংকারের সাথে বলছি,
তথাকথিত অনেক বুদ্ধিজীবীর থেকে একটু হলেও বেশি পড়াশোনা করেছি। সুতরাং বুদ্ধিজীবীর কাদেরকে বলা হচ্ছে তার আমার কাছে এর সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই, যারা বলেন তারাই বলতে পারবেন। তবে যার নাম তুমি করলে তার সম্পর্কে এটুকু বলতে পারি, একটা সময় আমরা দেখতাম উনি বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করতেন, প্রতিবাদের স্বর ছিল। সেটা যে কোনো মানুষের একটা রাজনৈতিক পরিচয় থাকতে পারে বা একটা রাজনৈতিক দলের প্রতি, রাজনৈতিক মতাদর্শের প্রতি আনুগত্য থাকতে পারে। কেউ বামপন্থী, কেউ দক্ষিণপন্থী, কেউ অতি দক্ষিণপন্থী, কেউ রামপন্থী, যা ইচ্ছে হতে পারেন, তৃণমূলপন্থী। কিন্তু নিজেকে বামপন্থী বলে প্রগতিশীলতার আড়ালে, আসলে প্রগতিশীল, বামপন্থী মানে আমি প্রগতিশীল, এইটার আড়ালে বিজেপির তৈরি করা ন্যারেটিভ যখন ছড়াচ্ছেন, এটা অত্যন্ত ভয়ঙ্কর। আমি একটা ক্লিপিংস দেখছিলাম একটি সংবাদ মাধ্যমে, যে ভাষায় উনি বিভাজনের রাজনীতিকে উস্কে দিচ্ছেন, সরাসরি আরএসএস এবং বিজেপির যে রাজনৈতিক ন্যারেটিভ, পলিটিক্যাল ন্যারেটিভ, সেই ন্যারেটিভকে উনি মান্যতা দিচ্ছেন। সরাসরি জয়েন করুন না, অসুবিধা কোথায়? উনি তো বলতেই পারেন যে হ্যাঁ আমি বিজেপির সমর্থক, অসুবিধা নেই তো। শুভেন্দুবাবু বলছেন, সজল ঘোষ বলছেন, সমীমবাবু বলছেন, উনিও বলুন, অসুবিধা নেই তো। কিন্তু আড়ালে আবডালে থেকে এই আড়ালে আবডালের খেলা, লুকোচুরি, ইন্দ্রজিতের মতো খেলা, এই খেলাটা মনে হয় বন্ধ হওয়া উচিত। আমার সোনার বাংলা এই গানটি গাওয়া যাবে না, নিদান দিলেন সজল ঘোষ। যেহেতু আমার সোনার বাংলা এই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত, সজলদা তো বলছেন যে পাকিস্তানের জাতীয় সঙ্গীতও যদি কেউ গায় আমাদের মেনে নিতে হবে। এতে আমি মানে এগুলো বলা ব্যক্তি আক্রমণ আমি করি না, তুমি জানো আমি কোনো মানুষ সম্পর্কে কোনো কথা ব্যক্তি আক্রমণ করি না। আমি শুধু বলবো, একটু যদি ইতিহাস না পড়েন, একটু পড়াশুনো না করে কোনো কথা বলেন, প্রেক্ষিতটা না জানেন, তাহলে কি বলি বলো তো? এই গানটা কোন প্রেক্ষিতে লেখা হয়েছিল, তখন বাংলা বলতে কি ছিল, তখন পশ্চিমবাংলার জন্ম হয়নি, অবিভক্ত বাংলা নিয়ে একটা গান লেখা হয়েছিল এবং সেই গানের রাজনৈতিক প্রেক্ষিত আছে একটা, সকলকে সমবেত হয়ে বাংলা ভাগের বিরুদ্ধে একটা গান লেখা হয়েছে। সেই গানটা পরবর্তীকালে বাংলাদেশ যদি তাদের জাতীয় সঙ্গীত হিসাবে নেয়, তাহলে সেটা তো আমাদের গর্বের জায়গা হওয়া উচিত যে আমাদের ভারতবর্ষের একজন বিশ্বকবি, ভারতবর্ষের বলে ছোট করা হবে, যিনি বিশ্বকবি কিন্তু জন্মটা তো ভারতবর্ষে, মানে অবিভক্ত বাংলায়, তার গান যদি একটা, দুটো, তিনটে দেশে, চারটে দেশে হয়, তাহলে কাদের গর্বিত হওয়া উচিত? আমাদের। সেখানেও ওনারা ওই যে বললাম, ইতিহাস জানেন না, প্রেক্ষিত জানেন না, স্বাধীনতা আন্দোলন নিয়ে আসলে তাদের তো কোনো, তাদের পূর্বসূরিদের কোনো ভূমিকাই ছিল না। তারা বিজেপি বলছে, তখন বিজেপির জন্ম হয়নি, তাদের পূর্বসূরি তারা ব্রিটিশদের দালালি করতো, ব্রিটিশদের হয়ে ভাড়া খাটতো, তারা আর এর মাহাত্ম্য বুঝবেন কি করে? এইসব লজ্জাজনক। এগুলো আমাদের কি হচ্ছে, মানে পৃথিবীর কাছে আমাদেরকে বাঙালি হিসাবে লজ্জিত হতে হচ্ছে এই ধরনের কমেন্ট শুনে। বিজেপির জগন্নাথ সরকার বলছেন যে আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে আর কোনো কাঁটাতার রাখবো না। বলুন জয় বাংলা। জয় বাংলা, দারুণ কথা বলেছেন। কিন্তু আমার একটাই প্রশ্ন জগন্নাথ বাবুকে, যে এইটা তৃণমূলের বিরুদ্ধে তো আপনারা বলছিলেন যে এরা গ্রেটার বাংলাদেশ তৈরি করার চেষ্টা করছে, গোটা পশ্চিমবাংলার বাংলাদেশ মিলিয়ে দেবো বলছেন, এখন আবার উনি বলছেন, এ মহা মুশকিল। ওনারা কখন কি বলেন, মানে সকালে এক কথা বলেন, বিকেলে ভুলে গিয়ে বিকেলে আর এক কথা বলেন। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সম্পূর্ণ অন্য একটা দেশ, এখানে বিদেশ নীতি বা পররাষ্ট্র নীতি বলে একটা দেশের কথা আছে, সেটা উনি বোঝেন কি বোঝেন না আমি জানি না। আমরা বরাবর বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবর বলেছেন, বিদেশ নীতির প্রশ্নে আমরা যেহেতু যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে থেকে আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে আছি, সব সময় বলেছে। যখন বাংলাদেশে আনরেস্ট হয়, পাকিস্তানের সঙ্গে যখন অপারেশন সিঁদুর হয়, সবসময় আমরা এক কথা বলেছি। সেখানে দাঁড়িয়ে একটা বাইরের দেশকে নিয়ে একটা রাজনৈতিক সভায় এরকম মন্তব্য করছে, আমার তো মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিদেশমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে ওনার কাছে বার্তা আসা উচিত যে এগুলো ছেলে খেলার বিষয় নয়, মানে বালখিল্যতার জায়গায় পৌঁছে দিচ্ছেন নিজেদেরকে। শুভেন্দু অধিকারী বলছেন যে এখন বাজ পড়ে মরলেও বলবে এসআইআরকে দোষ দেবে, মানে কোনো মৃত্যু হলেই বলবে এসআইআরে মরেছে। তো ওনারা তো কিছু হলেই হচ্ছে 10টা করে টিম আনেন। সন্দেশখালিতে এনএসজি এনে সেই কচ্ছপের মতো কি সব ক্যামেরা করে কি করলেন, সেখানে বোধহয় কালী পটকা না কি ছিল ধরা পড়েছে, তাও পড়েনি, তাতে এনএসজি নামিয়ে দিয়েছে এবং সেটা আবার সারাক্ষণ মিডিয়াতে প্রচার করা হলো। ওনারা হচ্ছে সারাক্ষণ এইসব নাটক করবেন। আর একটা মানুষের প্রাণ গেছে, আমি যদি তর্কের খাতিরে ধরে নিই এসআইআর নিয়ে নয়, এমনি গেছে, উনি গেছেন সেখানে, কেন যাননি? একজন মানুষ মারা গেছেন, বাকি
সমস্ত আমাদের দল তো প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি পাঠিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে গেছেন, ছেড়ে দাও, অন্যান্য রাজনৈতিক দল থেকে খোঁজ খবর নেওয়া হয়েছে। তো উনি তো বিরোধী দলের দলনেতা, উনি তো গিয়ে দেখতে পারতেন, বোঝাতে পারতেন, কি ঘটনা জানতে পারতেন। আসলে উনি জানেন সত্যিটা কি। উনি রাজনীতিবিদ হিসাবে দীর্ঘদিন রাজনীতি করছেন, সেই বিষয়ে তো আমি অস্বীকার করতে পারি না, আমি শ্রদ্ধা করি ওনাকে রাজনৈতিকভাবে। ওনার এটা বোঝা উচিত যে এইভাবে ভয়ের বাতাবরণ তৈরি করে, উনিই তো বলেছিলেন 1,20,00,000 লোকের নাম বাদ যাবে, এবং সেই কারণে তাদের ভয়ে আজকে এরা ভয় পাচ্ছেন এবং কেউ কেউ বাধ্য হচ্ছেন আত্মহত্যা করতে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এদেরকে এসআইআর শহীদ বলে বলছি। এর দায়িত্ব বিজেপিকে নিতে হবে, শুভেন্দুবাবুকে নিতে হবে, শুভেন্দুবাবু সহ সমস্ত বিজেপির নেতৃত্বকে।